এই গ্রামে গত কয়েক বছরে চুরি এত বেড়েছে যে কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। রাতে যেই মানুষ ঘুমাতো ঠিক তখন বাড়ির মূল্যবান বস্তুগুলো প্রতিদিন একটা একটা করে চুরি হয়ে যেত। আবার কারুর কারুর দোকান থেকেও টাকা পয়সা জিনিস চুরি হয়ে যেত। অনেক কিছু করেও কিছুতেই চুরি আটকানো যাচ্ছিল না। তখন গ্রামের সবাই এই সিদ্ধান্ত নেয় যে দিনের বেলায় তারা ঘুমোবে আর রাতে জাগবে, যাতে চোর রাতে আর চুরি করতে না পারে। তো এরম চলতে চলতেই একদিন সকালে গ্রামের বটগাছের তলায় কয়েকজন মিলে আলোচনা করছে। না, কিছুতেই কিছু হচ্ছে না, এত চেষ্টা করেও চুরিটাকে কিছুতেই আটকানো যাচ্ছে না। তাই তো দেখছি, সবকিছুই তো করে দেখলাম, কিন্তু তাও তো কোনো লাভ হলো না। থানাতেও জানানো হলো, ওনারাও চোরটাকে এখনো অবধি ধরতে পারলো না। এমনকি আমরা সবাই দিনে ঘুমিয়ে রাতে জাগতে লাগলাম, তাও চোরটাকে ধরতে পারলাম না। ও চুরি ঠিক করেই যাচ্ছে। আচ্ছা, আমরা তো সবাই প্রায় জানি যে এই চুরিটা কে করতে পারে, তাহলে তাকে সোজা গিয়ে উত্তম মধ্যম দিলেই তো হয়। হ্যাঁ, সে তো ঠিকই, তাহলেই তো চুরির স্বাদ একেবারে ঘুচে যায়। জানি, ওই তো পাশের গায়ের শানু, ওই গ্রামটাকে তো একেবারে অতিষ্ঠ করে তুলেছিল, এখন এই গ্রামেও শুরু করেছে। কিন্তু সেই জানাটাও তো শুধু আন্দাজ মাত্র, আমরা তো ওকে নিজেদের চোখে কখনো চুরি করতে দেখিনি। তাহলে এরপরও যদি ওকে কিছু করি তাহলে তো আমরাই ফেসে যাব। আরে সেদিনকে রাতে কি হয়েছে জানো? আমি বাড়িতে একাই ছিলাম, বউ আর ছেলে তো গেছিল শ্বশুর বাড়ি, কি একটা অনুষ্ঠান ছিল। তা আমি বাড়ির সব দরজা জানলা বন্ধ করে তালা দিয়ে চাবিটা আমার কাছে নিয়ে একেবারে চৌকাঠের বাইরে বসেছিলাম। একেবারে এক দৃষ্টিতে চারিদিকে নজর রাখছিলাম। রাত তখন ভালোই, চারিদিক একদম নিস্তব্ধ, আমি একেবারে সজাগ। চারিদিক অনেকক্ষণ ভালোভাবে দেখেও সেরকম কিছু নজরে এলো না। এরম ভাবেই আরো কিছুক্ষণ যাওয়ার পর আমার চোখটা যেন আস্তে আস্তে ঘুমে জুড়িয়ে আসছিল। তারপর কখন যে ওখানেই ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ ঘুমটা ভাঙলো, হড়বড় করে দরজাটা কাটতেই দেখি ঘরের দরজাটা খোলা। ততক্ষণের মধ্যেই যা হওয়ার হয়ে গেছে। আরে আমারও তো পরশুদিন রাতে খেয়ে দে পেটটা দেখি কেমন একটা ভার ভার লাগছে, তাই একটু বাইরে উঠোনটায় বেরিয়েছি পাইচারি করতে। পূর্ণিমার রাত, আশেপাশে সবাই তখন ঘরের ভেতরে। পাইচারি করছি আর মাঝে মাঝে আকাশের চাঁদটাকে দেখছি। হঠাৎ শুনতে পেলাম আস্তে আস্তে কিরকম একটা আওয়াজ হচ্ছে। আমি সন্দেহ বসে এদিক ওদিক দেখতে লাগলাম, কিন্তু সেরম কিছুই চোখে পড়ছিল না। তবে আওয়াজটা বেশ কাছ থেকে আসছিল। ভালো করে লক্ষ্য করে দেখতে পেলাম যে আমার রিকশাটা আর নেই। আমি বাইরে থাকা সত্ত্বেও আমার সামনে থেকে রিকশাটা নিয়ে চলে গেল। চিন্তা করো কত বড় সাহস! এখন আমি কি করব? ওটাই তো আমার একমাত্র সম্বল, কি করে যে সংসারটা চালাবো। শুধুই কি তোমাদের, আমারও তো বাজারের দোকানটা এই নিয়ে পরপর দুবার তালা ভেঙে ভেতরের সব জিনিস, নগদ কিছু টাকা সব নিয়ে গেছে। বলো এবার আমি বা কি করি? এখন না হয় রাতে দোকানটা খুলছি তাই, কিন্তু তাতে কি আর আগের মতো বিক্রি বাট্টা হচ্ছে? আমাকেও বাদ দেয়নি। আমি সেদিন গ্রামের ওই পচাদের পুকুরটাতে গেছিলাম স্নান করতে। তা জামাটা আর হাতের একটা আংটি ও গলার একটা পাতলা সোনার চেন পারে একদম সামনে খুলে তাড়াতাড়ি কয়েকটা ডুব দিয়ে উঠে আসি। ও মা, উঠে দেখি আমার জামাটাও নেই আর আংটি ও সোনার চেনটাও নেই। নিমেষের মধ্যে হাওয়া। আমরা গরিব মানুষ, আমরা কি আর সবসময় ওই সব জিনিস গড়তে পারবো? কত কষ্ট করে টাকা জমিয়ে ওই দুটো গড়েছিলাম। নিমাইদা, হারান্দা, তোমরাই এই গ্রামের হর্তা কর্তা, তোমাদেরই এখন কিছু একটা করতে হবে। হ্যাঁ হারান্দা, এবার তুমি কিছু একটা করো।
এরম ভাবে তো আর চলতে দেওয়া যায় না। হ্যাঁ, কিছু একটা করতেই হবে। এমন কিছু করব যাতে ওই চোরের স্বাদ একেবারে ঘুচে যায়। দেখবো ওর একদিন কি আমাদের একদিন। শোনো, আজকে হলো রবিবার, আসছে বুধবার ঠিক রাতে। আজকের দিনটা হলো বুধবার। রাত এখন 11:30 বাজে। চারিদিক নিস্তব্ধ। ওই যে দূরে কালো একটা ছায়া মতো হেঁটে যেতে দেখা যাচ্ছে, এটাই হলো সেই চোর যার জ্বালায় পুরো গ্রাম অতিষ্ঠ। আরে এ কি? এ তো দেখছি এই বাড়ির দরজাটা খোলা। উফ, কি কপাল আমার! আজ যে কার মুখ দেখে উঠেছি, লক্ষ্মী যেন একেবারে হাতের সামনে। যাই, গিয়ে হাতের কাজ শুরু করি। তার আগে দেখে নি কেউ দেখছে না তো। না, কেউ নেই। যাই, এবার তাড়াতাড়ি চুপি চুপি। এতগুলো দিন পর চোরটা আজ ধরা পড়েছে। তাকে দেখার জন্য সারা গ্রামের লোক জড়ো হয়েছে এই গাছতলায়। সবাই এখন রাগে ফুঁসছে, যেন গ্রামের যে কোনো একজনের হাতেও চোরটাকে ছেড়ে দিলে সে একাই তাকে মেরে ফেলবে। মোটা দড়ি দিয়ে চোরটার হাত পা খুব শক্ত করে বাঁধা হয়েছে। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি আর চুরি করব না। দিব্যি খেয়ে বলছি, আর জীবনেও চুরি করব না। তোমারও সব আকুতি মিনতিতে আর কোনো লাভ হবে না। এতদিন ধরে এই গ্রামের মানুষকে অনেক জ্বালিয়েছো। শুধু এই গ্রাম কেন, নিজের গ্রামটাকেও তো শান্তি দাওনি। তোমার কথা বিশ্বাস করা মানে জীবনের সবচেয়ে বড় বোকামো করা। আজ তোমায় শাস্তি পেতেই হবে। না না না, বিশ্বাস করো, আমি সত্যি সত্যি আর জীবনেও চুরি করব না। আমায় মেরো না, আমায় মেরো না। অনেক ফালতু সময় নষ্ট হয়েছে, এর কথা শুনে আর কাজ নেই। এই মার মার মার। তারপর তারা সবাই চোরটাকে মারতে শুরু করে। কারুর হাতে লাঠি তো কারুর হাতে চেন, আবার কেউ কেউ কিল ঘুষি লাঠি যে যেভাবে পারছে মনের জ্বালা মেটাচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ চোরটা নিস্তেজ হয়ে পড়ল। বোঝা গেল ওখানেই সে তার প্রাণ ত্যাগ করেছে, মানে চোরটা এবার মারা গেছে। একটা জ্বালা থেকে তো মুক্তি পাওয়া গেল, কিন্তু এটার তো এবার একটা সৎ গতি করতে হবে। ও তো আমাদের গ্রামের কেউ ছিল না, আর তাছাড়া এরকম একটা চোরের জন্য অত মাথা ব্যথা নিয়ে লাভ নেই। ওর দেহটাকে নিয়ে গিয়ে গ্রামের পেছনের ওই ফাঁকা জায়গাটায় গিয়ে ফেলে এসো। এমনিতেও ওখানে কোনো মানুষের ঘর বাড়ি নেই, আর সচরাচর ওই দিকটাতে কেউ যায়ও না। শিয়াল কুকুরেই যা করার করে দেবে। যেরম কথা সেরমই কাজ। কয়েকজন মিলে চোরটার দেহটা গ্রামের এই পেছনের জায়গাটায় এসে ফেলে দিয়ে গেছে। বাকিরা যে যার মতো তাদের কাজে ফিরে যাচ্ছে। এতদিন পর তারা আবার তাদের সাধারণ জীবনে ফিরছে। তাদের এখন আলাদাই আনন্দ। আজ থেকে আবার সবকিছু স্বাভাবিক। আবার দিনের বেলায় সবাই তাদের কাজ করবে, আর রাতে শান্তিতে ঘুমোবে। এরপর প্রায় 1-1.5 মাস কেটে গেছে। সবাই নিজেদের জীবনের আসল ছন্দে ফিরছে, কিন্তু
হঠাৎ একদিন সকালে গ্রামের ওই গাছতলায়, যাক, এখন তাও সবাই তাদের স্বাভাবিক জীবনে ফিরেছে, এটাই মঙ্গল। ঠিক বলেছ, সত্যিই তাই। নিমাই জেঠু, হারান জেঠু, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা বল? তার আগে তোমরা এটা বলো যে আমাদের গ্রামের ওই যে ওই পেছন দিকটা, ওই জায়গাটার কি কোনো ঘটনা আছে, না মানে কোনো অশুভ কিছু? না, সেরকম কিছু তো আমরাও শুনিনি, তবে অনেক বছর আগে নাকি ডাকাতদের আস্তানা ছিল ওই জায়গাটা, তখনও মানুষজন ওই দিকটা সেরকম ঘেঁষতো না। আর আজ এতদিন পরও জায়গাটা ওরকম ফাঁকাই পড়ে আছে, কেউই ওখানে বসবাস শুরু করেনি। কেন বলতো হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস? আসলে কালকে কাজ থেকে ফিরতে আমার সন্ধে হয়ে গেছিল, তা আমি তাড়াতাড়ির জন্য ওই পেছনের দিকটার যে রাস্তাটা, তার আগে আরেকটা রাস্তা আছে না, ওই রাস্তাটা দিয়ে আসছি। ওটা অবশ্য ওই পেছনের জায়গাটা থেকে একটু দূর, তা আমি ওই রাস্তাটা দিয়ে আসছি। ওখানে আমি ছাড়া আর কেউ ছিল না, জায়গাটা পুরো ফাঁকা। বেশ কিছুটা আসার পর হঠাৎ হাঁটতে হাঁটতে দেখি এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা, যা আমি আগে কোনো দিনও দেখিনি। দেখি একটা কুচকুচে কালো কুকুর সোজা হেঁটে হেঁটে একটা নারকেল গাছে উঠছে। ওই রকম একটা ঘটনা দেখে সত্যি বলতে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, আর কোনো রকমে ওখান থেকে পালিয়ে চলে আসি। সত্যি খুব ভালো একটা গল্প শোনালি তুই। কুকুর নাকি গাছে উঠছে? হ্যাঁ, এও কি সম্ভব, তাও আবার হেঁটে হেঁটে? আমার মনে হয় কাল তোর বেশি খাটনি হয়ে গেছে, ওই জন্য ভুলভাল দেখেছিস। বাড়ি গিয়ে একটু বিশ্রাম নে, সব ঠিক হয়ে যাবে। যা যা। ছেলেটা আর কোনো কথা বলল না, চুপচাপ ওখান থেকে চলে গেল, এই ভাবনায় যে সে সত্যি কালকে ভুল দেখেছে কিনা। পরের দিন সকালে এই গ্রামের বাজারের মুখে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে হারান্দা আর কয়েকজন কথা বলছিল। ঠিক সেই সময় গ্রামেরই একজন ছুটতে ছুটতে সেখানে আসে। হারান্দা, তোমরা এখানে শিগগিরই চলো। হ্যাঁ, সে কি? চলো চলো চলো। এখানে এসে তারা দেখলো তাদেরই গ্রামের ছেলে, অর্থাৎ গতকাল যার কথা তারা হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিল, সেই ছেলেটার ক্ষত বিক্ষত দেহ তারই বাড়ির পাশে একটা গাছের গোড়ায় পড়ে রয়েছে। হাত পাগুলো সব উল্টো দিকে ভেঙে মুড়িয়ে দেওয়া হয়েছে, আর ঘাটটাকে মোটকে পেছনে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে, তবে এই সব ছাড়া শরীরে আর কোনো ক্ষতের দাগ নেই। এরকম ঘটনা ঘটলো কেমন করে? ওকে এইভাবে কে মারলো? ওর বাবা তো ছেলের শোকে ঠিকঠাক কথাও বলতে পারছে না, তবে তাও যতটুকু বলল সেটা হলো যে ও নাকি কাল রাত্রে কিরকম একটা করছিল, কিরকম ছটপট করছিল, এরকম নাকি আগে ও কোনো দিনও করেনি। কোনো কথাও বলছিল না, চুপচাপ ছিল। তারপর রাতে সবাই শুয়ে পড়ে। হঠাৎ ভোর রাতে ওর বাবার ঘুম ভেঙে দেখে ছেলে ঘরে নেই, আর দরজাটাও খোলা। তখনই সাথে সাথে ওর বাবা বাইরে বেরিয়ে এসে দেখে এই অবস্থা। তারপর কয়েকজন মিলে ছেলেটার দেহটাকে গ্রামের শ্মশানে নিয়ে তার শেষকৃত্য করে। এই ঘটনার পর দুদিন কাটতে না কাটতেই গ্রামে আবার সেই একই রকম একটা ঘটনা ঘটে গেল। এই গ্রামেরই উত্তর দিকে 70 মেয়েটা ওই একইভাবে মারা গেছে।
কি হচ্ছে বলো তো? দুদিন আগেই ওরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, আর আজ আবার। আচ্ছা সত্য, কি হয়েছিল? কি করে হলো এরকম? কি আর বলবো, কালকে রাতে ও যেন কিরকম একটা করছিল, আর বারবার জানলা দিয়ে রাতে বাইরের দিকে দেখছিল। তারপর আমরা সবাই শুয়ে পড়ি, আর সকালে উঠে দেখি এই ঘটনা। তবে কালকে রাতে ও পড়ে বাড়ি আসার পথে একটা কালো বিড়াল দেখতে পেয়েছিল। এরপর থেকে প্রায় দিনই গ্রামে এই ঘটনা ঘটতে থাকে। প্রায় দিনই কেউ না কেউ ঠিক ওই একই রকম ভাবে মারা যেতে থাকে, আর তার দেহটা পাওয়া যায় নয় তার ঘরে, আর নয় বাড়ির বাইরে। সারা গ্রাম এখন এক মহা সংকটে। কিছুদিন আগেই একটা ঝামেলা থেকে উঠে এখন আবার একটা বিপদের মুখে। কেউ জানে না যে কে এই মানুষগুলোকে মেরে ফেলছে, তাই সবাই যেন এখন একটা আতঙ্কে। তবে এটা বোঝা যাচ্ছে যে যেই ওই কালো কোনো পশুকে দেখছে সেই তারপর মারা যাচ্ছে, তাই ভয়ে লোক আস্তে আস্তে বাড়ি থেকেই বেরোনো বন্ধ করে দিচ্ছে, যাতে কোনো পশুই তাদের চোখে না পড়ে। কি হচ্ছে এই গ্রামটাতে? এরকম ভাবে মানুষগুলো মারা যাচ্ছে, কিন্তু কি করে মারা যাচ্ছে সেটাই তো বোঝা যাচ্ছে না। জেঠু, জেঠু, তোমরা আমাকে বাঁচাও, না হলে আমিও মারা যাব। আরে কি হয়েছে? কি হয়েছে তোর? আমাদেরকে খুলে তো বল, না হলে বুঝবো কি করে। আজকে সকালে আমি বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছি, তা একটু এগোতেই দেখি একটা বড় কালো কাক আমার বাড়ির সামনের গাছটায় বসে আছে, আর আমায় দেখে জোরে জোরে ডাকছে। এবার মনে হয় আমি আর বাঁচবো না, আমিও মারা যাব। না না, তুই কিছু চিন্তা করিস না, কিচ্ছু হবে না, আমরা তো সবাই আছি। তুই এখন বাড়ি যা, আর কোথাও বেরোস না। আমরা আজ রাতে তোর বাড়িতেই তোর সাথে থাকবো, কেমন? যা এখন। ছেলেটা তো অনাথ, সেই কোন ছোটবেলায় বাবা মা দুজনকেই হারিয়েছে। তারপর থেকে তো আমাদের কাছেই মানুষ। ওর কিছু হলে আমরা সবাই অনেক কষ্ট পাবো। দেখি কি করা যায়। কিন্তু সেদিন রাতে যেটা হওয়ার কথা ছিল সেটা হলো না। গ্রামের কয়েকজন এসে পৌঁছানোর আগেই এরপর গ্রামের কয়েকজন সিদ্ধান্ত নিল তারা গ্রামের পুরনো কালী মন্দিরের পুরোহিতের কাছে যাবে এবং তাকে কিছু একটা করতে বলবে। কথা মতো সেই দিনই মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করে তারা তাকে সব ঘটনা খুলে বলে। এ ঘোর সমস্যা, এটা কোনো অশুভ শক্তির কাজ। আচ্ছা আমি দেখছি, কাল অমাবস্যা, কাল গভীর রাতে মায়ের পুজো করে মায়ের মন্ত্রপুত জল গ্রামের কোনায় কোনায় ছিটিয়ে দিলে ওই বিপদ থেকে তোমরা মুক্তি পাবে। তবে ওই আত্মাকে পুরোপুরি শেষ করা সম্ভব হবে কিনা তা বলতে পারছি না। এই অশুভ শক্তি মনে হয় ওই চোরটা যাকে আমরা মেরে ফেলেছিলাম। হ্যাঁ ঠিকই বলেছ।
পরের দিন অমাবস্যায় গভীর রাতে পুরোহিত মশাই কালী পুজো করে মায়ের মন্ত্রপুত জল ওদের হাতে দেন, আর ওরা গ্রামের সব কোনায় কোনায় সেই জল ছিটিয়ে দেয়। এরপর থেকে বেশ কয়েকটা দিন কেটে গেছে, আর গ্রামে কোনো সমস্যা দেখা দেয়নি। সবাই একটু নিশ্চিন্ত হয়েছে। কিন্তু হঠাৎ একদিন রাতে মন্দিরের পুজো শেষ করে পুরোহিত মশাই তার বাড়িতে ফিরছেন। ওই রাতে পুরোহিতের চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে কয়েকজন ছুটে আসে, আর এখানে এসে দেখে পুরোহিত ওখানে মাটিতে পড়ে আছে, আর তার বুকে একটা বড় আঁচড়ের দাগ, যেখান থেকে অঝরে রক্ত গড়িয়ে পড়ছে। তারা তাড়াতাড়ি পুরোহিতকে তুলে তাদের বাড়িতে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে পুরোহিতের জ্ঞান ফিরে আসে। কেউ একজন পুরোহিতের বুকের ঘায়ের ওপর ওষুধ লাগিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। আমি এখানে। পুরোহিত মশাই, এই রাতে আপনার চিৎকার শুনে এরা সবাই ছুটে যায়, আর গিয়ে দেখে সামনের রাস্তার উপর আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর আপনার বুকে একটা বড় ক্ষত, যেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আচ্ছা, কি হয়েছিল পুরোহিত মশাই? শেষ হয়নি, সে এখনো আছে, এখনো এই গ্রামেই আছে। সে আছে মানে? আপনি কার কথা বলছেন? আপনি কি ওই ওই আত্মাটার কথা বলছেন? হ্যাঁ, আমি তখন মন্দিরের পুজো শেষ করে মন্দির বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি। সামনের এই রাস্তাটার মুখে আসতেই শুনতে পেলাম কেউ যেন আমায় ডাকছে। আমি থেমে গিয়ে এদিক ওদিক দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ মনে হলো যে কিছু একটা পেছন থেকে আমার দিকে এগিয়ে আসছে। সাথে সাথে আমি পেছনে ফিরতে দেখি এক ভয়ঙ্কর আকৃতি, ভয়ানক ও বিকট তার চেহারা, অত্যন্ত দ্রুত গতিতে আমার দিকেই এগিয়ে আসছে। ওই দৃশ্য দেখে আমি তখন প্রচন্ড ভয় পেয়ে যাই। সামনে আসতেই ওই আকৃতিটা আমার বুকে একটা আঁচড় দিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় চিৎকার করে আমি ওখানেই নিচে পড়ে যাই। এরপর সে আমায় পুরোপুরি শেষ করার আগে শরীরের সবটুকু শক্তি ও সাহস জুগিয়ে মহাকালীকে মন্ত্র জপ করতে লাগলাম। যা যা যা। তারপর অত্যন্ত যন্ত্রণা আর কষ্টে আমি ওখানে জ্ঞান হারাই। আমারই ভুল, আমি বুঝতে পারিনি যে ওই আত্মা এতটা শক্তিশালী হবে। কোনো সাধারণ উপায় ওকে শেষ করা যাবে না। তাহলে তাহলে পুরোহিত মশাই, ওই আত্মার থেকে আমরা গ্রামবাসীরা বাঁচব কি করে? সেটা আমারও জানা নেই। ওটা এখন আর কোনো সাধারণ আত্মা বলে মনে হচ্ছে না। ওটা একটা পিশাচ হয়ে গেছে, আর আমার ক্ষমতা নেই ওরম একটা ভয়ঙ্কর পিশাচকে একেবারে শেষ করার। তোমরা এখন মা কালীকে ডাকো, উনি একমাত্র তোমাদেরকে রক্ষা করতে পারে। হঠাৎ কাছে গোড়ায় কোথাও থেকে একজন মহিলার চিৎকার ভেসে এলো। সেই চিৎকার শুনে ঘরের সবাই বেশ ভয় পেয়ে উঠেছে।
কি হলো? কেউ মনে হয় বিপদে পড়েছে। আমাদের সবার একবার গিয়ে দেখা উচিত। হ্যাঁ, সে তো অবশ্যই। আমি বলছি কি, সবাই চলে গেলে পুরোহিত মশাই তো এখানে একা থাকবেন। তাই বরং আমি না হয় এখানেই থাকি, আর আমার সঙ্গে আরো 2-3 জন থাকুক এখানে। হ্যাঁ, না না, আমিও যাব না, আমিও এখানেই থাকবো। আমরা কেউ এখন বাইরে বেরোবো না। বাইরে বেরোলেই যদি ওই আত্মা আমাদের মেরে ফেলে তখন? হ্যাঁ ঠিকই, আমরা কেউই এখন এখান থেকে বেরোবো না। বলা যায় না, ওই আত্মা হয়তো এখন আশেপাশেই আছে। বিশু যেই দেখলো যে ঘরের দরজাটা খোলা, অমনি সে তাড়াতাড়ি গিয়ে দরজাটা দিয়ে দিল। কাল সকাল না হওয়া অবধি এই ঘর থেকে বেরোনো যাবে না। বিশু, আজ রাত্রিটা আমরা তোমার বাড়িতেই থাকবো। নিশ্চয়ই ওই আত্মাটা এসেছে। এবার এবার কি হবে? আমাদের সবাইকে ও মেরে ফেলবে। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন পুরোহিত মশাই। আস্তে আস্তে আওয়াজটা বন্ধ হয়ে গেল। চারিদিকে এখন শুধু ভয়ের পরিবেশ। কেউ মুখ থেকে কোনো শব্দ বার করছে না। সবাই শুধু চুপচাপ সকাল হওয়ার অপেক্ষা করছে। এরম করেই আস্তে আস্তে সারা রাতটা কাটলো। পরের দিন ভোর হতে না হতেই সবাই ছুটলো এটা দেখতে যে আগের দিন রাতে ওই আওয়াজটা কোথা থেকে এসেছিল, শুধুমাত্র পুরোহিত বাদে। তারপর জানা গেল যে গ্রামের একটু পশ্চিম দিকে মদন গোয়ালার বউকেই কাল রাতে ওই আত্মা। কি হয়ে গেল? আমার বউটাকে মেরে ফেললো গো। আহা মদন, কেঁদো না, মনকে শান্ত করো। জানি খুবই দুঃখের ঘটনা, কিন্তু আর তো কিছু করার নেই। যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। তবে কাল রাতে বৌমা কি বাড়ির বাইরে কোনো কারণে বেরিয়েছিল? কাল রাতে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পর হঠাৎ দেখি গোয়ালে গরুগুলো জোরে জোরে ডাকছে। তা আমার চোখে তখন সবে ঘুম এসেছে। তাই আমি বউকে বললাম যে তুমি গিয়ে একটু দেখে এসো। ও সাথে সাথে উঠে গোয়ালের দিকে গেল। হঠাৎ ওর চিৎকার শুনে আমি তড়িঘড়ি উঠে বাইরে বেরিয়ে গোয়ালে এসে দেখি ও ওখানে নেই। তারপর খেয়াল করি গোয়ালের সামনে থেকে রক্তের দাগ পিছনের ঝোপঝাড় অব্দি গেছে। আমি ওই ঝোপঝাড়ের কাছে গিয়ে দেখি ওখানেই ওর আধ খাওয়া দেহটা পড়ে রয়েছে, শরীরের অর্ধেকটা নেই। কিভাবে মেরে ফেলেছে আমার বউটাকে! গ্রামে কোনো বাঘ ঢুকেছে কিনা কে জানে। তারপর তারা চাদরটা সরিয়ে দেখল, সত্যি দেহটার অর্ধেকটা যেন তার শরীর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কোনো হিংস্র পশু অর্ধেক শরীরটা খেয়ে নিয়েছে। কি নৃশংস, ভয়ঙ্কর ও গা শিউরে ওঠার মতো দৃশ্য। আর কেউ না জানলেও এরা জানে যে এই কাজ কোনো বাঘ বা হিংস্র পশুর নয়, বরং এই কাজ ওই আত্মার। তারপর এরা সবাইকে সত্যিটা জানালো, আর সেটা শুনে ওখানে উপস্থিত প্রত্যেকে ভয়তে যেন স্তব্ধ। তারপর তাড়াতাড়ি মৃতদেহটার সৎকার করা হয়। এরপর থেকে শুরু হলো আবারও সেই ভয়ানক তাণ্ডব। রাতে কেউ আর ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না। আবারও গোটা গ্রাম এখন রাতের বেলায় ঘরবন্দি। যদিও বা কারোর কাজ থেকে বাড়ি ফিরতে ভুল করেও একটু রাত হয়ে যেত, তাহলে সেই আত্মা তাদেরকেও পরের দিন তাদের দেহটাও পাওয়া যেত ঠিক ওই একই রকম অর্ধেক খাওয়া অবস্থায়।
এরম করে একদিন রাতে গ্রামের মাঝে হরেনের আতপাগল ভাইটা হঠাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। গোপাল, 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 কোথায় গেলি? এই ছেলেটাকে নিয়ে আমার এক জ্বালা হয়েছে। বেশ ঘরের মধ্যে আটকে রেখেছিলাম, হঠাৎ দরজাটা বেকায়দায় খুলে দৌড় লাগালো। এখন এই সময় কোথায় যে খুঁজি, তার উপর নিজেরও তো ভয় লাগছে। ওকে খুঁজতে গিয়ে আমরাই না আবার প্রাণ হারাই। হঠাৎ বাড়ির পেছন দিক থেকে কিরকম একটা আওয়াজ আসে। ওই শুনে হরেন আর তার বউ তাড়াতাড়ি বাড়ির পেছন দিকে যায়। কিন্তু পেছনে এসে তারা দেখলো এরম দৃশ্য নিজের চোখের সামনে দেখে অত্যন্ত ভয়ে, আতঙ্কে আর কষ্টে ওরা ওখানেই জ্ঞান হারায়। এইভাবে প্রতিদিন গ্রামের কাউকে না কাউকেই ওই আত্মাটা মেরে ফেলতে থাকে। প্রতিদিন সকালে এখানে ওখানে গ্রামের মানুষের ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আস্তে আস্তে গ্রামটা ফাঁকা হতে থাকে। গ্রামটা যেন এখন একটা শ্মশানে পরিণত হয়েছে। একদিন রাতে হরেনবাবু তার ঘরে শুয়ে আছে, কিন্তু ভয়েতে তার ঘুম আসছে না। চোখ খুলে ঘরের চারিদিক ভালো করে দেখছেন তিনি। এই ভয়তে হয়তো এখনই দেখবেন যে ঘরের কোনো কোনায় ওই আত্মাটা মানে পিশাচটা দাঁড়িয়ে আছে। হঠাৎ তখনই দমকা হাওয়ায় ঘরের জানলাটা দম করে খুলে গেল। তাড়াতাড়ি উঠে হারানবাবু জানলার কাছে যায় সেটিকে বন্ধ করতে। কিন্তু জানলার কাছে এসে হারানবাবু আরো ভয় পেয়ে গেল। তার কারণ হারানবাবু দেখল তার বাড়ির সামনের একটা তাল গাছে ওই পিশাচটা হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। না আর না, এই গ্রামে তো কোনো তান্ত্রিক নেই। কালকেই পাশের গায়ের ওই ভবানন্দ তান্ত্রিকের কাছে যেতে হবে। উনি যদি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারেন। আর ঘরে লুকিয়ে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। এরপর হারানবাবু গ্রামের আরো কয়েকজনকে সাথে নিয়ে পাশের গ্রামের ভবানন্দ তান্ত্রিকের কাছে আসেন। তারপর তারা সব ঘটনা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তান্ত্রিককে বুঝিয়ে বলে। বুঝলাম, এতে দোষ তোমাদেরই, তোমরা পাপ করেছো। হ্যাঁ, এটা ঠিক যে ওই চোরটার জন্য তোমাদের অনেক জ্বালাতন সহ্য করতে হয়েছে, তোমাদের অনেক ক্ষতিও হয়ে গেছে। কিন্তু একজনকে মেরে ফেলার অধিকার আমাদের কারোর নেই, তাও আবার ওরম ভাবে। এখন সে তো তার বদলা নেবেই। বাবা, আমরা জানি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, তার জন্য আমরা অনুতপ্ত। কিন্তু এখন আপনি আমাদের গ্রামটাকে বাঁচিয়ে দিন বাবা। আপনি পারেন ওই আত্মার হাত থেকে আমাদেরকে বাঁচাতে। ও তো অনেকজনকেই মেরে ফেলেছে, আর বাদ বাকি সবাইকে মেরে ফেললে যে গ্রামটাই পুরো শেষ হয়ে যাবে। আপনি কিছু একটা করুন। এখন তোমাদের মুখে যা শুনছি তাতে এটা বুঝতে পারছি যে ওই আত্মা এতদিনে ভালোই শক্তি সঞ্চয় করেছে। এত সহজে ওকে শেষ করা যাবে না। আমাদের সামনের অমাবস্যা অবধি অপেক্ষা করতে হবে। ওই দিন দেখি আমি কি করতে পারি। সামনের অমাবস্যা মানে তো এখনো কয়েকটা দিন বাবা, তার মধ্যেই তো ওই আত্মা আমাদের সবাইকে শেষ করে দেবে। এছাড়া
কোনো উপায় নেই। এরম ভয়ানক ও শক্তিশালী আত্মাদের অমাবস্যা ছাড়া ধ্বংস করা সম্ভব নয়, কারণ একমাত্র অমাবস্যার দিনই এদের শক্তি পূর্ণরূপে পৌঁছায়, আর তখনই এদের ধ্বংস করা সম্ভব। তোমরা এই কটা দিন যতটা পারো সাবধানে থেকো, ভগবানকে ডাকো, তারপর অমাবস্যার দিন আমি দেখছি। অমাবস্যা আসার আগের কয়েকটা দিন যেন সত্যি ওই আত্মা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। মানুষজন ঘরের ভেতর দরজা জানলা বন্ধ করে লুকিয়ে বসে থাকলেও এখন ওই আত্মা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদেরকেও মেরে ফেলতে লাগলো। দেখতে দেখতে প্রায় পুরো গ্রামটা এখন ফাঁকা হয়ে এসেছে। এমনকি হারান বাবু আর নিমাই বাবুও ওই আত্মার হাত থেকে নিস্তার পেল না। বেঁচে থাকা কয়েকজনের মধ্যেই একজন হলেন গ্রামের পুরোহিত। এরপর তিনিও ছুটে গেলেন ওই তান্ত্রিকের কাছে, কিন্তু ওখানে গিয়ে পুরোহিত দেখলেন তান্ত্রিক খুবই অসুস্থ। তিনি ঠিকঠাক ভাবে উঠেও বসতে পারছেন না। হঠাৎ করে শরীরটা এতটা খারাপ হয়ে গেল যে আমি উঠে পর্যন্ত বসতে পারছি না, কিন্তু কালকেই তো অমাবস্যা, কালকেই যা করার করতে হবে, না হলে ওই আত্মাকে আর আটকানো যাবে না। তাই যা করার এখন তোমাকেই করতে হবে। কিন্তু আমি কি পারবো? পারতে তো হবেই, তাছাড়া আর কোনো উপায়ও নেই। এখন গ্রামের বাকি লোকেদের তোমাকেই বাঁচাতে হবে। আমি তোমায় সবকিছু বুঝিয়ে বলে দিচ্ছি যে কি কি করতে হবে, তুমি শুধু সেগুলোই করবে। আর এই কাজটা শুরুর আগে নিজেকে মহাকালীকে মন্ত্র বলে বন্ধন করে নেবে, তাহলে পথে ওই আত্মা তোমার কাছে আসতে পারবে না। তবে সাবধান, কাজটা করার সময় কিন্তু ওই মন্ত্রের প্রভাব আর থাকবে না, তখন কিন্তু ওই আত্মা তোমাকে মেরে ফেলতেও একটু সময় নেবে না। তাই যা করার খুব সাবধানে করবে। এবার শোনো, কালকে রাতে 11টার পর তুমি ঠিক ওই স্থানে যাবে যেখানে ওই আত্মার দেহটা ফেলা হয়েছিল, আর সেই স্থানে মন্ত্র পড়ে একটা গোলাকার রেখা বৃত্ত তৈরি করে তার ভিতর এই ক্রিয়াটা করবে। তবে ভুল করেও আত্মা পুরোপুরি শেষ না হওয়া অবধি ওই বৃত্তের বাইরেও পা রাখবে না। মনে রেখো। এবার শোনো কি করতে হবে। ঠিক আছে, আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটাই করব। এই বলে পুরোহিত ওখান থেকে চলে যান। পরের দিন অমাবস্যায় রাত ঠিক 11টার সময় পুরোহিত প্রথমে মহাকালীকে মন্ত্র বলে নিজেকে বন্ধন করে নেন, আর তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়েন ওই জায়গাটার উদ্দেশ্যে যেখানে ওই চোরটার দেহটা ফেলা হয়েছিল। কিন্তু বাইরে বেরোতেই একটা আওয়াজ শুনে তিনি পিছনে তাকান আর দেখেন ওই পিশাচটা তার ঘরের চালে বসে আছে। এই দৃশ্য দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে গেলেও সেটা প্রকাশ করলেন না, নিজের ভেতরেই চেপে রাখলেন আর সোজা হেঁটে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ হাঁটার পর পুরোহিত এসে পৌঁছালো গ্রামের ওই পেছন দিকটায়। চারিপাশ অন্ধকার, ফাঁকা, মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসছে। অনেক দূর থেকে ডেকে উঠছে কয়েকটা কুকুর। ততক্ষণেই পুরোহিত মন্ত্র পড়ে একটা গোল রেখা কেটে তার মধ্যে আগুন জ্বালিয়ে তার ক্রিয়া শুরু করেছে আর জোরে জোরে মন্ত্র পড়ছে। বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে, কিন্তু তবুও সেরম কিছু হয়নি। চারিদিক একদম নিস্তব্ধ। দূরের থেকে ভেসে আসা শিয়াল আর কুকুরের ডাকও এখন আর শুনতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ পাশের কোথা থেকে একটা নর কঙ্কাল
কিছুটা হাওয়ায় ভাসতে ভাসতে আর কিছুটা মাটিতে ঘেঁষে ওই রেখার সামনে এসে ধপ করে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই ওই পিশাচরূপী আত্মাটা ওই কঙ্কালটার সামনে দৃশ্যমান হলো। না, ভয় পাবো না, এই কাজটা আমাকে সম্পূর্ণ করতেই হবে। আর তাছাড়াও আমি তো এখন এই রেখাটার মধ্যে রয়েছি, ও তো এখন আমার কোনো ক্ষতিই করতে পারবে না। তখনই পুরোহিত সামনের কমণ্ডলের থেকে জল নিয়ে মন্ত্র করে ওই কঙ্কালটার দিকে ছুঁড়ে মারল। এই দৃশ্য দেখে পুরোহিত একটু ভয় পেয়ে যায়, সাথে সে একটু স্বস্তিও পায় যে এবার আত্মাটা শেষ হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে পুরোহিত পিছনে সরতে থাকে। হঠাৎ সে থেমে যায় আর নিচের দিকে তাকাতেই দেখে সে এখন ওই রেখাটার বাইরে। তবে ভুল করেও আত্মা পুরোপুরি শেষ না হওয়া অব্দি ওই বৃত্তের বাইরেও পা রাখবে না, মনে রেখো। তারপর আত্মাটাও শেষ হয়ে যায় আর পুরোহিত আগুনে পুড়ে ওখানে মারা যায়। সারা গ্রাম এখন ওই পিশাচরূপী আত্মার হাত থেকে